কখনো কখনো এমন পরিস্থিতি আসে যেখানে মনে হয় মেয়ে হিসেবে জন্ম নেওয়াটা যেন পাপ। কেন কি বলতো, এই মেয়ে মানুষদের অনেক কিছু সহ্য করতে হয়, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত, সমস্ত কিছু সবটা সহ্য করতে হয়, আবার মুখ বুঝে মেনে নিতে হয় পরিস্থিতিটাকে। তো যাই হোক, অনেক কথা হবে তোমাদের সাথে, আগে নিজের পরিচয়টা দিয়ে নেব। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। তবে আজকে আমরা খুব একটা ভালো নেই। কেন কি বলো, আজকে এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 6টা মতো। তবে 8টা সাড়ে 8টার দিকে বর ভর্তি হবে নার্সিংহোমে। আজ কিন্তু তার অপারেশন, যেটা কিন্তু তোমাদেরকে অনেক দিন আগেই হয়তো কমিউনিটির মাধ্যমে জানিয়ে দিয়েছি। মন মেজাজ কোনো কিছুই আজকে ভালো নেই। খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি, আর টেনশনে গতকাল রাত থেকে ঠিকঠাক ঘুমও হয়নি। তো গাফিলতি করে তো শুয়ে থাকলে হবে না, মন ভালো না থাকলেও বাসি কাজকর্মটা সেরেই নিয়েছি। তবে সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেন কি আজকের দিনের পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল না। তো বিপদে পড়ে আমরা কিন্তু ভগবানকে ভরসা করি, সেই জন্য বাসি কাজ সেরে স্নান করে এই যে একটু ঠাকুরটাকে পুজো দিয়ে নেব। কেন কি তিনি আমাদের খারাপ পরিস্থিতির সাথে মোকাবিলা করার শক্তি দেয়, সাহস যোগায়। আবার তিনিই কিন্তু সময় বিশেষ আমাদেরকে ভালো সময়ও দেখায়। সমস্ত কিছুই সেই সৃষ্টিকর্তার হাতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে স্নানটা আমার হয়ে গেছে। তুলসী মন্দিরটাকে আজকে একটু ধুয়ে নিয়েছি। যদিও বা সচরাচর আমি কিন্তু পুজো দিই না, আমার শাশুড়ি মাই পুজো দেয়। আমি খুব কমই সময় পাই পুজোটা দেওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে পুজো দিয়ে নেয়, আর বাসি কাজকর্মগুলো আমি সেরে নিই। তো আজকে বললাম যে আমি বাসি কাজকর্ম সেরে পুজোটা দিয়ে নেব। ওদিক থেকে উনি আমার ছেলেকে সামলাবেন, আর আমি এদিকের কাজকর্মগুলো সামলাবো। সকাল থেকে মনটা বড্ড খারাপ গো, আজ কোনো কিছুই ভালো লাগছে না। বারবার করে আমার বরকে বলেছিলাম যে তুমি তো যাবে, আমাকে সাথে করে নিয়ে চলো না। তবে আমার ছেলেটা তো ছোট্ট আর প্রচণ্ড পরিমাণে গরম। ছেলেটাকে এখান থেকে নার্সিংহোমে টেনে নিয়ে যাওয়াতে কি হবে, আমাদের কষ্টটা তো না হয় বুঝতেই পারবো না, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটার কষ্ট হবে সেটা ভেবেই বর কিন্তু নিয়ে যেতে আমাকে রাজি হচ্ছে না। একজন বিবাহিত নারীর সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে তার স্বামী। আর সেই মানুষটা, সেই সুস্থ মানুষটাই যদি হসপিটালের বেডে থাকে, তাহলে কোনো মেয়ের মন কি মানতে চায়, সে কি বাড়ি থাকতে চায়? আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, জানো তো। মনটা খুব ছুটে গেছিলো, সেই জন্য চটজলদি পুজো টুজো দিয়ে নিয়েছি। আর সেই ফাঁকে এই যে আমাদের ঠাকুর মন্দিরটাও তোমাদেরকে একটু শেয়ার করছি। আর মনটা আমার পড়ে রয়েছে যে আমার বরের সাথে আমি কখন যাব। কেন কি ওই মানুষটা বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়িটায় আমি আর থাকতে পারবো না, দম বন্ধ হয়ে যাবে, বারবার ছুটে চলে যাব তার কাছে। মনে হবে আমার এই পৃথিবীতে আজ আর কেউ নেই। আর তার পাশে থাকলে অন্তত করে মনটাকে সাহস দিতে পারবো যে না, তার অপারেশন হচ্ছে আর আমি সেই জায়গাটায় উপস্থিতও আছি। সে কথা বলতে বলতে একটু চা বসিয়ে দিয়েছিলাম, তবে চাটুকু খায়ও নি, জানো তো। চাটুকু যেমন ধরা ছিল সেরকম থুয়ে চলে এসেছি এই যে কৃষ্ণনগর। এখন এই যে বেডে বসিয়ে রেখেছে বরকে, আর হাতে একটা চ্যানেল করে দিয়েছে। অপারেশন হবে ওই বিকেল 4টে নাগাদ। আমাদের মেয়েদের সবচেয়ে বড় জ্বালা হচ্ছে আমরা না স্বামীকে ছাড়তে পারি না ছেলেকে ছাড়তে পারি। ওদিক থেকে কি করেছি জানো তো, আমার ছোট্ট ছেলেটাকে আমার শাশুড়ি মার সাথে আমার বাবা বাড়িতে রেখে এসেছি। যখন বাসে করে আমার বাবার বাড়িতে পৌঁছালাম, ছেলেটাকে যখন বাস থেকে নামিয়ে দিয়েছিলাম, চোখ দিয়ে যেন অঝরে জল বেরোচ্ছিল। ছেলের মায়া ছাড়তে পারছিলাম না, আবার বরের জন্যও খারাপ লাগছিল। ভাবছিলাম আদেও ছেলেটা কার কাছে থাকবে, ঠিক মতো খেতে পারবে কি না। আবার ওদিক থেকে ভাবছিলাম যে আজ আমার বরের অপারেশন, সে ওই নার্সিংহোমের বেডটায় শুয়ে চিল্লাবে না চিৎকার করবে, তার কতটা যন্ত্রণা হবে সেই ভেবেও বুকটা ফেটে যাচ্ছিল। আর বাসের রাস্তা যেন ফুরোচ্ছিলই না, জানো। মোটামুটি আমার বাড়ির থেকে 70 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর। দুপুর 12টায় বেরিয়ে তারপর 2টোর সময় পৌঁছেছি। 2 ঘন্টা বরের কাছে ছিলাম, 4টের সময় অপারেশন হলো। তারপর ওই 5টা, সাড়ে 5টা, 6টা নাগাদ বাড়ি ফিরে এসেছি। আর এটা হচ্ছে পরের দিনকের ভিডিও। কেন কি বাড়ি ফিরতে ফিরতে আমার রাত 9টা বেজেছিল। কৃষ্ণনগর থেকে আমার বাড়ি আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগে, তবে ঠিকঠাক বাস যদি পাওয়া যায় তাহলে সময়ে পৌঁছে যেতে পারি, নাহলে 4-5 ঘন্টা লেগে যায়। অ্যাক্সিডেন্টের পর আবার দ্বিতীয়বার করে বরের অপারেশন হলো। আগের বার অপারেশন হতে প্রায় 5 ঘন্টা লেগেছিল, তবে এবার অপারেশন হতে 1.5 ঘন্টা মতো লেগেছে। ওদিক থেকে ডক্টরের সাথে কথা বলে বরকে
দেখে তারপর বাড়ি চলে এসেছি। রাতটা বাবার বাড়ি ছিলাম, কেন কি রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, যে কারণে আসতে পারিনি। আর কি বলতো, গতকালকে অর্থাৎ অপারেশনের দিনটায় সকাল 7:30টায় খেয়েছি, আর বাড়ি ফিরে ফিরে রাত 9টার সময় খেতে হয়েছে। সেই জন্য শরীরটাও খারাপ ছিল গো, ওই জন্য আর আসার রিস্কটা নিলাম না। আর এই যে পরের দিন বাড়ি এসে কাজকর্মগুলো করে নিচ্ছি, কেন কি আমার বর আজকেই বাড়ি চলে আসবে। প্রথমে ভেবেছিলাম হয়তো একটা দিন রাখবে, তো ডক্টর বললো যে না, পরের দিনই ছুটি। তো ঘরমর সমস্ত কিছু অগোছালো ছিল, খুব স্বাভাবিক, বরের অপারেশন আর আমি ঘর গোছাবো, এটা কখনোই হতে পারে না। তো দেখলাম পেশেন্ট আসার পর আর কিন্তু আমার এই সমস্ত কাজকর্মগুলো করা হবে না, কেন কি সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে আমার বরকে, না হাঁটতে পারবে, তাকে ধরে ধরেই বাইরে আনা, বাথরুম টাথরুম এগুলো সব ধরেই করাতে হবে। সুতরাং একটা পেশেন্ট আনতে গিয়ে আর ছোট্ট বাচ্চা সামলাতে গিয়ে আমি কিন্তু না ঘরের দিকে নজর দিতে পারবো, আর না আমি আমার নিজের দিকে নজর দিতে পারবো। সেই জন্য ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি। আর এরপর যখন আমার বর চলে আসবে তখন তো ওর পেছনেই বাকি সময়টা কেটে যাবে। তবে মনের মধ্যে খুব ছটফট করছে জানো তো, যে কখন আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার বাড়ি এসে পৌঁছাবে। আমার যত কষ্টই হোক আমি তাকে কিন্তু মন প্রাণ দিয়ে যত্ন করব, যেমনটা ঠিক আগেরবার করেছিলাম। এবারও যত্নআত্তিতে তার কোনো ত্রুটি আমি রাখতে চাই না, কেন কি এই মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর সে কথা বলতে বলতে এই যে এখন হচ্ছে সন্ধেবেলা, দুপুরবেলাও বাড়ি চলেও এসেছে, জল টল টিপে দিয়েছিলাম, স্নান করে তারপর ঘরে এসেছে। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধে হয়েছে, দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। তবে ওর চায়ে মিষ্টি দিইনি গো, ওর চাটা চিনি ছাড়া করেছি, আর আমার চায়ে একটু চিনি দিয়েছি। আর এই যে চাটা নিয়েও এসেছি, সামনে ওকে একটা টেবিল পেতে দিয়েছি, আর সেখানে বসেই দুজনে একটু শান্তি করে চা খাচ্ছি। আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের সাথে একটু ঘুরতে, কেন কি ছেলে আমার এত দুষ্টু জানো তো, এইটুকু সময়ের মধ্যেই কিন্তু একটা রুগী সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই যে আমার বরের সেই ভাঙা পায়ের মধ্যে কী কী ছিল, দেখলে মাথা ঘুরে যাবে। এই দেখো, ছিল একটা বড় পাতিটাকে এখানে দেখতে ছোট বলে মনে হচ্ছে, তবে হাত দিলে বুঝতে পারতে। ছিল 2টো বড় বড় স্ক্রু, ছিল 6টা ছোট্ট ছোট্ট স্ক্রু, আর ছিল 2টো ওয়াশার। এই সমস্ত জিনিসগুলোকে আমাদেরকে পুরো বুঝে বুঝে নিয়ে আসতে হয়েছে। শুনেছি এর মাঝখানে একটা স্ক্রু নাকি খুঁজে পাচ্ছিল না, সেই জন্য অপারেশনে অনেকটাই দেরি হয়েছিল। পরে শেষমেশ ক্যামেরা ঢুকিয়ে তারপর জিনিসটাকে খুঁজে বার করতে হয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করব, যার যত যাই হোক না কেন, যে যত বড়ই আমার শত্রু হোক না কেন, কারোর যেন আমার মতো এরকম দুর্দিন না আসে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।